দিল্লির এক কোলাহলহীন আবাসিক এলাকা। প্রতিদিন সকালের মতো আজও জানালার পাশে বসে আছেন এক স্বৈরাচার। শেখ হাসিনা কড়া চায়ের কাপ ঠোঁটে ঠেকিয়ে নিচে তাকান। গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গার্ডটিকে কল্পনায় মিলিটারি ইউনিফর্মে সাজিয়ে ফেলেন। কাঁধে রাইফেল, চোখে শীতল নিষ্ঠুরতা। হঠাৎ চোখ ফিরিয়ে নেন। নিঃশব্দে মনে পড়ে যায় ম্যাপ ঘেরা সেই ড্রয়িং রুম, যেখান থেকে ১৯৭৫ সালে তার ছোট্ট শৈশব রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শেখ হাসিনার অতীত যদি কেউ খুঁটিয়ে দেখে, তাহলে দেখা যাবে তিনি সবসময়ই সেনাবাহিনীকে অপছন্দ করতেন। সেটি নীতিগত বিদ্বেষ ছিল না, ছিল গভীর ব্যক্তিগত প্রতিশোধের আগুন। কেউ কেউ বলেন ১৯৭৫ সালের সেই আগস্ট রাতে তার পরিবারকে চোখের সামনে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার পর থেকেই এই ঘৃণা জন্ম নেয়। একজন রাজনীতিক হয়ে উঠলেও শেখ হাসিনা কখনো ভুলে যাননি যে ইউনিফর্ম পরা মানুষগুলোই তার জীবনের সবচেয়ে বড় শূন্যতার জন্ম দিয়েছিল। তাই হয়তো ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনা অফিসারের লাশ যখন একে একে বেরিয়ে আসছিল, কেউ কেউ বলেছিল এটি শুধুমাত্র ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র নয়, বরং সেনাবাহিনীর উপর শেখ হাসিনার দীর্ঘদিনের জমে থাকা প্রতিশোধেরই বিস্ফোরণ। অনেক বছর পর সেই প্রতিশোধ আবার ফিরে আসতে শুরু করেছে ভিন্ন এক রূপে। নির্বাসনের থেকেও তিনি থেমে নেই, বরং সেখানে বসেই তার পরিকল্পনা আরও ভয়ঙ্কর, আরও সুপরিকল্পিত হয়ে উঠছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য নতুন এক পরিকল্পনায় মগ্ন ছিলেন। সেই পরিকল্পনার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সামরিক কর্মকর্তাকে, নাম মেজর সাদেক। মেজর সাদেক শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন এক চেইনের অংশ। তার স্ত্রী, ভাই, এমনকি ভাইরারাও জড়িত ছিল এই পরিকল্পনায়। পুলিশের ভাষ্যমতে মেজর সাদেক সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ২০১৬ সালের ৭৪ BMA লং কোর্সের মাধ্যমে। ধাপে ধাপে উন্নীত হয়ে তিনি মেজর হন ২০২৩ সালে। কিন্তু তার সামরিক জীবনের চেয়েও আলোচনা এসেছে তার রাজনৈতিক সংযোগ। তার শ্বশুর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টের GOC, শেখ হাসিনার প্রিয়পাত্র। একসময় গণভবনে গিয়ে হাসিনার পা ছুঁয়ে সালাম করা ভিডিও আজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তার মেয়ে সুমাইয়া ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী। এমন পরিবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সাদেক যেন পেয়ে যান রাজনৈতিক সেনাপতির স্বীকৃতি। সাদেক ও সুমাইয়ার ঘনিষ্ঠতা ছিল শেখ হাসিনা, জয় ও শেখ রেহানার সঙ্গেও। এমনকি শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পরও জয়ের সঙ্গে গোপন যোগাযোগ ছিল এই দম্পতির। তদন্তে উঠে এসেছে এমন তথ্য। মার্চ থেকে জুলাই, মাত্র ৫ মাস। এই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠে একাধিক গোয়েন্দা ট্রেনিং সেল। বিশেষ করে বসুন্ধরার KB কনভেনশন সেন্টারে ৮ জুলাই একটি ভয়ঙ্কর প্রশিক্ষণ কর্মসূচি চলে। সেখানে ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী অংশ নেন। প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনে গুজব ছড়ানো, রাজনৈতিক অপপ্রচারের কৌশল, সশস্ত্র প্রতিরোধ গঠনের মৌলিক শিক্ষা, কোড নাম্বার ব্যবহার করে যোগাযোগ, সিগন্যাল অ্যাপে ODP নামের গ্রুপ। এই গ্রুপে যোগ দেওয়া প্রতিটি সদস্য পেত একটি কোড নাম্বার। কারো নাম রাখা হতো না, পরিচয় চলত কোড দিয়ে। এই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছিল ২০০০-এর বেশি সদস্যের গোপন নেটওয়ার্ক। সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হাসান অনু, ইয়ামিন, মোহন, এই নামগুলো আজ তদন্ত সংস্থার নজরে। এদের কারো বাসা উত্তরায়, কারো গ্রামের বাড়ি ময়মনসিংহে বা রাজশাহীতে। এদের মাধ্যমে সাদেক ও সুমাইয়া ছড়িয়ে দিচ্ছিলেন দীর্ঘমেয়াদী প্রতিরোধ পরিকল্পনা। তাদের ভাষায়, দুই দলই থাকবে, আওয়ামী লীগ বা বিএনপি, কিন্তু আমাদের থাকতে হবে প্রস্তুত, নেত্রী ফেরার আগেই মাঠ গরম করতে হবে। এই কথাগুলোর নেপথ্যে ছিল এক ধরনের কুৎসিত রাজনৈতিক বিশ্বাস। ক্ষমতা হারালেও প্রস্তুতি চলবে, অস্ত্র, মানুষ, টাকা সব জোগাড় হবে। বাইরে থেকে দেখলে তারা সাধারণ ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী কিংবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক। কিন্তু এদের হাত ধরেই ঘটছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি, একটি বিকল্প রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি। শম্পা নামের নারী এবং সোহেল দুজনেই উত্তরার বাসিন্দা। একজনের স্বামী সরকারি কর্মকর্তা, অন্যজনের বাবা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। কিন্তু তারা মিলে কনভেনশন সেন্টার ভাড়া, লোক জোগাড়, সামগ্রী ব্যবস্থাপনা, প্রশিক্ষণ তদারকি সবকিছুর মূল দিক নির্দেশনায় ছিলেন। ডিবি সূত্র বলছে, কেবল KB কনভেনশন সেন্টারেই নয়, কাটাবন মোড়ে মসজিদের পাশে একটি রেস্টুরেন্টের ৩য় তলায়, মিরপুর DOSS এলাকা ১০ নম্বর রোডের বেসমেন্টে, পূর্বাচলের সিরশেল রিসোর্টে, উত্তরার প্রিয়াঙ্কা সোসাইটিতে মেজরের বাসায়, একটি সুরক্ষিত অজ্ঞাত জায়গায়। এসব জায়গায় চলে ট্রেনিং, পরিকল্পনা বৈঠক, অংশ নেয় ৭০ থেকে ১০০ জন করে নির্বাচিত ক্যাডার।
মামলাটি এখন বেসামরিক পুলিশ বিভাগের তদন্তনাধীন, কিন্তু সাদেক আছেন সেনা হেফাজতে। পুলিশ চায় তাকে হেফাজতে নিতে। ইতিমধ্যে সেনাপ্রধান বরাবর চিঠিও পাঠানো হয়েছে, কিন্তু রবিবার পর্যন্ত কোনো জবাব মেলেনি। লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন বলেন, যেহেতু এখন প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত, তাই মেজর সাদেককে সামরিক হেফাজত থেকে মুক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। তবে এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক প্রশ্ন। সশস্ত্র বাহিনীর ভেতরেও কি শেখ হাসিনার অনুগত কিছু অংশ এখনও সক্রিয়? বাসভবনের বারান্দায় কাঠের চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা নারী। তার চোখ দুটি রক্তবর্ণ হয়ে আছে রাগে, অপমানে আর অপূর্ণ প্রতিশোধের তাপে। তিনি শেখ হাসিনা। কেউ তাকে আজ আর প্রধানমন্ত্রী বলে না, কিন্তু তিনি এখনও নিজেকে বাংলাদেশের একমাত্র নিয়তি হিসেবে ভাবেন। সেনাবাহিনীর বিরুদ্ধে তার সেই পুরনো বিদ্বেষ এখন পরিণত হয়েছে এক ভয়ানক সংকল্পে। ৫ আগস্টের সেই গণ অভ্যুত্থানের দিনটিতে যখন তিনি ঢাকার পতনের মুখে পালিয়ে যান, তার ঠিক আগের রাতে তিনি নাকি চিৎকার করে বলেছিলেন, সেনাবাহিনী যদি তখন মাঠে নামত, আমার কিছু হতো না। তারা কেন মানুষ মারে না, কেন গুলি চালায় না? তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সেনাবাহিনী তাকে বাঁচাতে পারেনি, তাই তারা তার প্রতিশোধের লক্ষ্য। আর এই প্রতিশোধের প্রকল্প শুরু হয়েছে দিল্লির ছায়াতলে বসেই। ভারতের গোয়েন্দা সংস্থা র এখন তার একমাত্র ভরসা। একের পর এক পরিকল্পনা আঁকছেন তিনি, কিভাবে ঢাকায় ফিরে গিয়ে সেনাবাহিনীর ভিতর ছড়িয়ে থাকা বিভ্রান্ত অফিসারদের ব্যবহার করে পুরো স্ট্রাকচারটাই ধ্বংস করে দেওয়া যায়। একজন মেজর সাদেক ধরা পড়েছেন আমার দেশের অনুসন্ধানে, কিন্তু কে জানে কত শত সাদেক এখনও ছড়িয়ে আছে ক্যাম্প, ব্যারাক আর অধীনস্থ কক্ষগুলোতে। গোপন চ্যানেলের অর্থ যাচ্ছে, বার্তা যাচ্ছে, পরিকল্পনার নকশা যাচ্ছে। ঢাকার কোনো এক গলির ভেতরে কোনো এক কফি শপে হয়তো এখনও কেউ হাসছে সেনাবাহিনীর পতনের কল্পনায়। হয়তো সেই হাসিটাই ফিসফিস করে পৌঁছে যায় দিল্লির নির্জন কক্ষে শেখ হাসিনার কানে, আর তিনি ছায়ার নিচে বসে সেই হাসির প্রতিধ্বনি শুনে জবাব দেন, আমি এখনও শেষ হইনি।